Thank you for watching us. Please like, share, comment, subscribe, click bell icon to get all notifications. আমাদের অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের ধন্যবাদ। দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহ দান করুন। বাংলার বধূদের পক্ষ থেকে সমস্ত দর্শক শ্রোতা বন্ধুকে জানাই মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মন ও জীবনে স্বাগত। নমস্কার, আমার নাম লোপামুদ্রা। আশা করি সবাই ভালো আছেন। বিভিন্ন টাইম জোন আর প্রান্ত থেকে যারা জয়েন করেছেন তাদের সবাইকে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন এই জানিয়ে আমি স্বাগত জানাবো আমাদের বাংলার বধূর মন ও জীবনের 24তম এপিসোডে। মন ও জীবনের মাধ্যমে আমরা আলোচনা করি সেই সব গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আমাদের জীবনকে ভীষণভাবে প্রভাবিত করে। সেরকমই একটা টপিক নিয়ে আজকে আমরা এসেছি, অ্যাওয়ারনেস অফ অ্যাবিউজ। ইন্টারনেটে অ্যাবিউজ শব্দটার যদি আমি বাংলা ট্রান্সলেশন খুঁজি তাহলে আসে অপব্যবহার। আমাদের দৈনন্দিন জীবনে আমরা হয়তো বহুভাবে বা বহু জায়গায় সিচুয়েশনে অপব্যবহৃত হই, এক্সপ্লয়েটেড হই বা অ্যাবিউজড হই, এবং সেটা হয়তো আমরা অনেক সময় বুঝতেই পারি না যে আমরা অ্যাকচুয়ালি অ্যাবিউজড হচ্ছি। তো এই অ্যাবিউজ কি জিনিস, এর নিয়ে কি করে আমরা অ্যাওয়্যার হব এবং কি কি করণীয়, তার লিগ্যাল কি হেল্প আছে, ফাইন্যান্সিয়াল কি হেল্প আছে, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনায় আমাদের সাথে আছেন কিছু বিশিষ্ট অতিথি যারা এই টপিক নিয়ে অনেক পড়াশোনা করেছেন এবং অনেক কাজও করেন। ঠিক আছে, তাদের অনেক অভিজ্ঞতা আছে এই নিয়ে। আমি প্রথমেই যাব তনুশ্রীর কাছে। তনুশ্রী, ওয়েলকাম। তনুশ্রী RCI লাইসেন্স সাইকোলজিস্ট এন্ড ট্রমা স্পেশালিস্ট, ফোকাস থেরাপিস্ট এবং এই বিষয় নিয়ে 15 বছরের উপরে এক্সপিরিয়েন্স আছে। তনুশ্রী প্রাইভেট প্র্যাকটিস করে এবং she is the founder of Begin Mental Health and Rehab Services, which is in telehealth mode. Her work interests are adult ADHD, adult autism, anxiety, and related disorders, grief, relationship difficulties, trauma, and abuse. Tanushree, welcome তোমাকে। Okay. আমাদের প্যানেলে নেক্সট আছেন তৃষা ভট্টাচার্য। She is the Senior Vice President, Wealth Management with Shriram Finance. She has over 15 years of experience in banks and financial institutions like HSBC, Kotak Bank, ICICI, Indus Bank, এবং NBFC তে। Trisha, welcome to the আলোচনা, welcome to the discussion. এরপরে আসবো আমি দেবারতীকে ওয়েলকাম করতে। Devarati is a renowned professor of law. She is a cybercrime counselor, the first in India to draft a model law on prohibiting revenge porn,
over revenge porn. Sorry Devarati, তোমার introduction আমি যদি পড়তে অনেক আছে, so I am trying my best সবাইকে জানানোর জন্য। And she's the author to book on cyber victimology and recipient of several prestigious government and non-government awards for her work. শুরু করব আমাদের আলোচনা তনুশ্রীকে দিয়ে। তনুশ্রী, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, এই অ্যাবিউজ কে তুমি কিভাবে ডিফাইন করবে, ডেফিনেশন কি, বা এর নিশ্চয়ই ডিফারেন্ট ফর্মস আছে, সেগুলো মানে কি কি ফর্মস আছে? এবং আরেকটা শব্দ আমরা শুনি ভায়োলেন্স, সো অ্যাবিউজ আর ভায়োলেন্সের মধ্যে কি ডিফারেন্স যদি একটু বলো আমাদেরকে। তনুশ্রী, আনমিউট করতে হবে তোমায়। আনমিউট হয়নি তোমারটা। এবার হয়েছে বোধহয়। হ্যাঁ, এবার হয়েছে, শুনতে পাচ্ছি আমি, আশা করি সবাই শুনতে পাচ্ছে। বলো। লোপাদি, কিছু বলবার আগে আমি একটা জিনিস বলতে চাইছি। আজকে আমাদের প্রোগ্রামটা যেটা হচ্ছে অ্যাওয়ারনেস অফ অ্যাবিউজ নিয়ে। অ্যাবিউজ একটা প্রচন্ড ওয়াইড একটা টার্ম, তার ভেতরে অনেক ছোট ছোট নুয়ান্সেস থেকে থাকে। এবার আমরা যেগুলো বলছি এগুলো ইদার লিগাল টার্ম অথবা ক্লিনিক্যাল টার্ম। তো যে ক্ষেত্রে আইডেন্টিফিকেশনের ক্ষেত্রেও আমরা যখন আলোচনা করব অনেক কিছু শ্রোতাদের মনে হতে পারে খুব রিলেটেবল, আরে এই ঘটনা তো আমার সাথেও ঘটছে। আমার অ্যাডভাইস থাকবে কোনো ক্লিনিক্যাল এক্সপার্ট মানে কোনো সাইকোলজিস্ট অথবা কোনো লিগাল এক্সপার্টের সাথে কথা বলে ফাইনাল কনক্লুশনে পৌঁছানো। রিলেটেবল হওয়া খুব ভালো কথা, অ্যাওয়ারনেস আসাটা ভালো কথা, কিন্তু সেটা যেন আমরা নিজেদের দায়িত্ব সহকারে করি। কেননা এই আলোচনার মধ্যে একেবারে স্পেসিফাইড কাস্টমাইজড করে আমরা কথা বলতে পারবো না। আমরা যেটা বলবো সেটা অনেক সাধারণভাবে আলোচনা হবে, অনেকটাই জেনেরিক মোডে থাকবে। এইটুকু কথা যেন আমরা আলোচনা শুনবার সময় মনে রাখি। একদম। আসছে অ্যাবিউজের ডেফিনেশন। অ্যাকচুয়ালি সে কাজটা লোপাদি তুমি শুরুতেই সেরে রেখেছো। যে মুহূর্তে একজন মানুষ আরেকজন মানুষকে কোনো রকম ক্ষতি সাধন করছেন তার ব্যবহারের মাধ্যমে, সেই মুহূর্ত থেকেই অ্যাবিউজ শুরু হয়ে যাচ্ছে। এবার অ্যাবিউজের তো নানা ধরন রয়েছে, তার মধ্যে ধরো একটা সাবসেট রয়েছে ফিজিক্যাল অ্যাবিউজ। ফিজিক্যাল অ্যাবিউজের যে ধরনটা সেটাকেই হচ্ছে ভায়োলেন্স, যদি সেটা ওয়ান টাইম ঘটে। কেউ রেগে একজন আরেকজনকে একটা থাপ্পড় মারলো, হাতটা মুচড়ে দিল, ধাক্কা দিয়ে ফেলে দিল, কোনো রকম অস্ত্র দিয়ে আঘাত করলো, একবার ঘটলো ভায়োলেন্স। ওভার আ সাস্টেইনড পিরিয়ড অফ টাইম যখন ঘটনাটা ঘটেই চলেছে একজনের সাথে, তখন সেটা অ্যাবিউজের মাত্রাতে গিয়ে পৌঁছচ্ছে। এইটুকুই তফাৎ, আর কিছু খুব একটা নয়। ভায়োলেন্সও তোমার এক ধরনের অ্যাবিউজের মধ্যেই পড়ছে, যখন সেটা সময়টা বেশি হয়ে যাচ্ছে এবং পাত্র-পাত্রী সেম থেকে যাচ্ছে। ফিজিক্যাল অ্যাবিউজ ছাড়া আর কি হতে পারে? ফিজিক্যাল অ্যাবিউজ আইডেন্টিফাই করা তুলনামূলকভাবে সোজা। গায়ের দাগ তো চোখে পড়ে, যে দাগ চোখে পড়ে না। ভার্বাল অ্যাবিউজ, কথার আঘাত, ওয়ার্ক প্লেস সিচুয়েশনে প্রচন্ডভাবে দেখা যায়, ফ্যামিলি সিচুয়েশনেও দেখা যায়। ও তো ওই রকম ভাবেই কথা বলে, গালাগাল ছাড়া কথা বেরোয় না, বা যে কোনো কথাতেই অন্যজনকে ছোট করার একটা টেন্ডেন্সি থাকা, হেনস্থা করার একটা টেন্ডেন্সি থাকা। ইমোশনাল অ্যাবিউজের ক্ষেত্রে তাকে বুঝিয়ে দেওয়া যে সে কতটা নিচে, তাকে যে কেউ যে কোনোভাবে অসম্মান করতে পারে, তার ট্রেটস যা আছে, দেখতে কিরকম, আচার আচরণে কিরকম, কি ধরনের কাজ করে, কি ধরনের সোশ্যাল স্টেটাস থেকে আসছে, কি ধরনের ফ্যামিলি থেকে আসছে, এই নিয়ে নানাবিধ কমেন্ট করে তাকে ছোট মনে করাতে থাকা। এছাড়া আছে তোমার ফাইন্যান্সিয়াল অ্যাবিউজ, টাকা পয়সার দিক থেকে কন্ট্রোল করা।
সেটা তার নিজের আর্নিং থাকুক বা না থাকুক, অ্যাকচুয়ালি যখন অ্যাবিউজ ঘটে খুব একটা ম্যাটার করে না। ইন্টেলেকচুয়াল অ্যাবিউজ, কাউকে শাস্তি দেওয়া যদি সে দুজনের মত এক জায়গায় ইন্টেলেকচুয়ালি মিলছে না, আমি হয়তো ডান দিকে চলি, সে হয়তো বাম দিকে চলে, তাহলে আমি তাকে তার জন্যে, তার মতবাদের জন্যে তাকে কোনোভাবে পানিশ করছি। আবার একইভাবে ওয়ার্ক প্লেসেও হতে পারে, ফ্যামিলিতেও হতে পারে, ফ্রেন্ডশিপের সার্কেলেও হতে পারে। কোন কনটেক্সটে হচ্ছে বড় কথা না, কিন্তু হতে পারে। এছাড়া আছে স্পিরিচুয়াল অ্যাবিউজ। একইভাবে আমার ধর্মে তোমাকে চলতে হবে, তুমি তোমার ধর্ম প্র্যাকটিস করবার স্বাধীনতা তোমার নেই, তাহলে সেটা স্পিরিচুয়াল অ্যাবিউজ এর আন্ডারে চলে গেল। আর সবথেকে বড় যে জায়গাটা সবথেকে ছড়িয়ে থাকে, যে জায়গাটা, সেক্সুয়াল অ্যাবিউজ। কনসেন্ট ছাড়া, মাইনরের ক্ষেত্রে কনসেন্টের কোনো ভূমিকা নেই, সেক্ষেত্রে তাকে দারুণ ব্যবহার করা কারণ নিজস্ব সেক্সুয়াল নিডস এর জন্যে, ফ্যান্টাসির জন্যে, এক্ষেত্রে দাঁড়াচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজ। মোটামুটি অ্যাবিউজ এর রকম ফের এইগুলোই। হ্যাঁ, মানে রোজই তুমি যদি নিউজ বা রিলস দেখো, এইসব আমরা দেখতে পাই এরকম। শুধু একটা কান্ট্রি বা একটা রিজনে, সারা পৃথিবীতেই আমরা এই অ্যাবিউজ হওয়ার দেখতে পাচ্ছি। এই যে বলে অ্যাবিউজের, যেমন তুমি যেমন বললে ডিফারেন্ট ফর্মস, নার্সিসিস্টিক অ্যাবিউজ, ইমোশনাল অ্যাবিউজ, বন্ধুদের মধ্যে অ্যাবিউজ তুমি যেটা বললে, বা ওয়ার্ক প্লেসে, এর ইন্ডিকেটরস কি? মানে কি করে এগুলোকে কেউ বুঝবে যে সে অ্যাবিউজড হচ্ছে? কারণ অনেক সময় হয় আমরা হচ্ছে কিন্তু বুঝতে পারছি না। তো সেটা সে কিভাবে বুঝবে এবং সেটা হ্যান্ডেল করবে কিভাবে? অ্যাবিউজ এর ক্ষেত্রে কি হয় জানো তো, সবার প্রথমে যেটা তৈরি হয়, তার নিজের সম্পর্কে নিজের ধারণাটাকে হয় তৈরি না হতে দেওয়া, যার ক্ষেত্রে শিশুকাল থেকে শুরু হয়েছে, তার সেলফের সম্পর্কে কোনো আইডিয়াই তৈরি হচ্ছে না, অথবা যার বড় সময় হচ্ছে তার আইডিয়াটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া। বেশিরভাগ ক্ষেত্রেই এদের যারা অ্যাবিউসের শিকার হচ্ছেন, তারা এটা থেকে বেরোতেই পারেন না যে তারাও কিছু ডিজার্ভ করেন। মানে আমি হয়তো খুব সামান্য জিনিস, হয়তো খুব কমনও, যে আম ওকে, আমি কোয়ার এবং আমার বাবা-মা সেটা মানতে চান না। পড়াশোনার খরচাটা বন্ধ করে দেবেন। বা বাইরে যাচ্ছি, যাতায়াতের যে খরচাপাতি ইত্যাদি আছে, আমার তখনও আমি লিগ্যাল মাইনর, আমার তখনও অবধি নিজস্ব রোজগার কিছু নেই। শুধু এইটুকু বন্ধ করে দেওয়া। এবার টাকা-পয়সা বাবা-মা দেন, তারা বন্ধ করতেই পারেন। এটা যেই মাথার ভেতর গেঁথে যেতে শুরু হলো এবং এটা বারবার রিপিট করা হচ্ছে, আমার এখানে থাকতে গেলে তোমাকে এটা করে চলতে হবে। তখন আস্তে, আস্তে আর তার এটা সেপারেট করবার জায়গা থাকে না যে এটা ঠিক নয়, এটা আমার অধিকারের মধ্যে পড়ে। একজন ধরো স্ত্রী যিনি বাড়িতে রয়েছেন, যাকে সংসারও সামলাতে হচ্ছে, যাকে কাজও সামলাতে হচ্ছে, নতুন বাচ্চা রয়েছে, রাতের পর রাত ঘুমাতে পায় না। কেন? কেননা ট্র্যাডিশনালি তারই তো বাচ্চা তো মাই দেখবে। ব্রেস্ট ফিডিং তাকেই করাতে হবে, রাত্রেবেলা দুধের যোগান তাকেই দিতে হবে। আজকের এই মডার্ন যুগেও এটা কিন্তু খুব কমন ঘটনা হয়ে থাকে। আমরা কেউ খেয়াল করি না, একজনকে এরকম ভাবে রাতের পর রাত না ঘুমোতে দেওয়া, এটাও এক ধরনের অ্যাবিউজ কিন্তু। তাই না? এবার এটা যে সিচুয়েশন এর মধ্যে রয়েছে তার পক্ষে আলাদা করে দেখাটা খুব অস্বাভাবিক। কেননা তাকে কিন্তু চারিদিক থেকে শুধু যে ঘটনাটা ঘটাচ্ছে সে নয়, তার পারিপার্শ্বিকে যারা রয়েছে তারাও কোথাও না কোথাও বলছে এটাই স্বাভাবিক। রাইট? সেক্ষেত্রে সে আইডেন্টিফাই করবে কি করে? নিজের উপর আত্মবিশ্বাস রাখা ছাড়া উপায় নেই। এই আত্মবিশ্বাস তৈরি করতে গেলে এক,
যদি নিজে করতেই হয় তাহলে নিজের যা ফিলিংস হচ্ছে তার উপরে একটু আস্থা রাখতে হবে। মানে আমার যদি দুঃখ হয় তাহলে দুঃখটাকে চেপে না দিয়ে সেই দুঃখটাকে বোঝার কথা। কেন আমি দুঃখ পাচ্ছি? যদি রাগ হয় তাহলে কেন আমি রাগছি? এই জায়গাটায় একজন কাউন্সিলর বা থেরাপিস্ট প্রচন্ডভাবে হেল্প করতে পারেন সেটাকে বুঝতে সাহায্য করার জন্যে। আম এছাড়া যে জিনিসগুলো চট করে দেখা যায় সেটা হচ্ছে physical abuse এর ক্ষেত্রে বা sexual abuse এর ক্ষেত্রে definitely those acts and their consequences আমি বারবার অসুস্থ হব, ইনজুরি হবে এবং এক্ষেত্রে যতবার হসপিটাল ভিজিট যদি হয় বশত তাহলে ডাক্তাররাই অনেক সময় ধরিয়ে দেন। আর যদি না হন তাহলে নিজেকেও একবার প্রশ্ন করা যে এতবার হওয়াটা কি খুব স্বাভাবিক? বা কারো সাথে কথা বলা যাকে ট্রাস্ট করা যায়। এছাড়া ইমোশনাল অ্যাবিউস এর ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমার নিজস্ব কোনো বন্ধু আছে কি? আমার নিজস্ব কোনো সার্কেল আছে কি? আমার নিজস্ব আয়ের উপায় আছে কি? বা কোনো টাকা নিজে থেকে খরচা করবার আমার অধিকার আছে কি? সংসারের কোনো ডিসিশন আমি নিতে পারি কি? আমার জীবনের কোনো ডিসিশন আমি নিতে পারি কি? এই প্রশ্নগুলোর যদি আমরা একটা, একটা করে বসে উত্তর দিই তাহলেও কিন্তু সম্ভব। কোয়েরসিভ বিহেভিয়ার চেকলিস্ট বলে একটা চেকলিস্ট পাওয়া যায় যেটা ইন্টারনেটে উন্মুক্ত আছে। যে কেউ সেটা থেকে প্রাইমারিলি বসে বিহেভিয়ার চেক করতে পারেন এবং সেই রেজাল্টটা নিয়ে কোনো সাইকোলজিস্টের সঙ্গে যদি অ্যাপ্রোচ করেন তাহলে সেখান থেকেও নিজেকে হেল্প করা সম্ভব। থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের কাছে একটা প্রশ্ন আসলো যে একটু যদি এক্সপ্লেন করো গ্যাস লাইটিং কি? এটা একটি নতুন শব্দ, সব জায়গায় হচ্ছে। আমিও শুনেছি, প্রথমে খুব একটা বুঝতে পারিনি ব্যাপারটা কি। তো তুমি যদি একটু ছোট্ট করে বলো আমাদের গ্যাস লাইটিং ব্যাপারটা কি? গ্যাসলাইটিং শব্দটা এসছে একটা মুভি থেকে। আচ্ছা। সিচুয়েশনটা এরকম ছিল যে হাসব্যান্ডের বাইরে কোনো অ্যাফেয়ার ইত্যাদি রয়েছে। এবার সে চাইছে তার স্ত্রীকে মেন্টালি আনস্টেবল প্রমাণ করতে এবং সে প্রতিদিন বাড়ির বাইরের যে স্ট্রিট লাইটটা তাতে একটুখানি কমিয়ে রেখে দেয়। এবার স্ত্রী কমপ্লেন করছে যে আলো কম লাগছে এবং সে বলছে, "না তো, আলো তো অন্য দিনের মতোই রয়েছে।" দিনের পর দিন এটা ঘটছে। আমি একটা কথা বলছি, আমার হাসব্যান্ড আরেকটা কথা বলছে। সো আস্তে, আস্তে কোথাও একটা আমার নিজের উপর নিজের সন্দেহ হতে তৈরি করলো। তাহলে কি আমিই একা ভুল ভাবছি? হয়তো আমারই কিছু গন্ডগোল রয়েছে। হুম। গ্যাসলাইটিং একটা ইমোশনাল ম্যানিপুলেশন টেকনিক। তাতে অন্য মানুষকে সম্পূর্ণভাবে বিশ্বাস করিয়ে দেওয়া যে সে যা ভাবছে, যে চোখে দুনিয়াটাকে দেখছে সেটা একেবারে ভুল। True. থ্যাংক ইউ সো মাচ এইভাবে ভালোভাবে এক্সপ্লেন করার জন্য। আমিও শিখলাম এখানে। এটা তো আমরা দেখলাম যে আমরা ভিকটিম যে আছে তার তরফ থেকে দেখছি কি হচ্ছে না হচ্ছে, তার কি করা উচিত, সে কি করে বুঝবে। তনুশ্রী, এবার আমরা আসি একটু যে অ্যাবিউজার তার পার্সপেক্টিভে। মানে সে এরকম বিহেভিয়ার কেন করে, কারণটা কি? মানে এটা কি কোনো জেলেসি, হাঙ্গার ফর পাওয়ার, বা ধরো ট্রমা, এগুলো কেন হয়? মানে এই 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 জিনিসটা অ্যাবিউজাররা, মানে একটা মানুষ তো জন্মে অ্যাবিউজার হয়ে যায় না, আস্তে আস্তে সে কেন অ্যাবিউজার হলো সেইটা। আর এর সাথে আমি আরেকটা প্রশ্ন জুড়ছি প্লিজ। সেটা হলো যে হোয়াট হ্যাপেন্স when the abuse is normalized এবং ভিকটিম বুঝতে পারে না সে নির্যাতিত হচ্ছে, সেটা তুমি বললে, এবং সে নিজেকে দোষী মানে সর্ট অফ গ্যাস লাইটিং, যেটা তুমি আমাকে বললে। এই যখন সে বোঝে যে সে অ্যাবিউজড হচ্ছে, তার, তুমি তো বললে যে মানে কাউন্সিলর বা থেরাপিস্টের কাছে যাওয়া উচিত। এছাড়া যদি তার ধরো পসিবিলিটি না থাকে, অপশনই না থাকে, অ্যাক্সেস না থাকে, তাহলে সে ঘরে বসেও কি কি স্টেপস নিতে পারে?
ওরে বাবা, উপাধি তুমি একসাথে অনেকগুলো প্রশ্ন করে বসছো। আচ্ছা, আমি ভেঙে ভেঙে বলছি। তুমি প্রথমে বলো তো যে মানে এই অ্যাবিউজিভ বিহেভিয়ারটা কেন করে কেউ? মানুষের মানসিকতা খুব জটিল, তো যে কারণে আমাদের উত্তরটাও খুব জটিল হতে চলেছে, কেননা এক মাত্রায় উত্তরটা থাকবে না। অনেকগুলো ফ্যাক্টর আমি আলাদা আলাদা করে বলছি, যেগুলো তোমরা শুনতে শুনতেও বুঝতে পারবে যে এগুলো একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। হুম, একটা সংখ্যক লোকের কাছে অ্যাবিউস একটা ডিসিশন। হুম, সে যখন করছে, সে তখন একটা ডিসিশন নিয়ে করছে যে আমি আরেকটা লোককে আমার থেকে নিচে রাখবো, সেটাই আমার মূল উদ্দেশ্য। এটা মানে টিপিক্যাল পাওয়ার ডায়নামিক্স যেভাবে কাজ করে, যেভাবে তোমার সেটা অফিসের বস যে হয়তো নিজের সদ্য জয়েন করা জুনিয়রের কাছে কোনো একটা স্কিলে মনে করছে আমি পিছিয়ে গেছি, এদিকে আমি তো বস, আমাকে আমার পাওয়ারটা তো এক্সার্ট করতে হবে, তাহলে আমি চেঁচামেচি শুরু করলাম, বা তার অন্য তাকে কাজে খুঁত ধরা, তাকে বকাবকি করা সবার সামনে এবং তাকে নিজের নিচে রেখে দেওয়া। একই কাজ স্কুলে কোনো টিচারও করতে পারেন, হুম, রাইট? বছর শুরুই করলেন প্রচন্ড ধমক, শাস্তি ইত্যাদির মধ্যে দিয়ে, যাতে সারা বছরটা সবাই একবারে কথা শুনবে, রাইট? খুবই ক্লিশে এক্সাম্পল, শাশুড়ি বৌমা। নতুন বউকে একটু শাসনে রাখতে হয়, তবে সে সারা জীবন কথা শুনে চলবে, না হলে চলবে না। এবার আমি জাস্ট একটা একটা করে কনটেক্সট তুলে ধরছি, বাট এরকম প্রচুর কনটেক্সট হতে পারে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে একটা সেট মাইন্ড বা চিন্তা ভাবনা রয়েছে যে আমাকে আরেকটা লোককে আমার নিচে রাখতে হবে, পাওয়ার ডায়নামিক্সে আমি যেন উপরে উঠে থাকি। এবার এই কথাটা আমি পাওয়ার ডায়নামিক্স যেই বললাম, এর একটা কালচারাল সাইডও আছে। কালচারালি আমার একটা ট্র্যাডিশনাল রোল আছে, প্রত্যেকে কে কোন জায়গায় থাকবে, কে কার কথা শুনে চলবে, কে কাকে সার্ভ করবে ইত্যাদি। তাহলে সেই জায়গায় যখন আমি বসে ডিসিশনটা নিচ্ছি, অনেক সময় ডিসিশনটা একেবারে কগনিটিভ ডিসিশনের দরকার নেই আলাদা করে, জাস্ট এটাই তো হয়ে এসছে, আমার আগের জেনারেশন করেছে, আমিও সেটাই চালিয়ে যাচ্ছি। উত্তর ভারতে খুব বেশি রকম দেখা যায়, মানে খাপ পঞ্চায়েতের ক্ষেত্রে ভাইয়ের হাতে বোন মারা যাচ্ছে, এবং অদ্ভুতভাবে জড়িয়ে আছে, কেননা উত্তর ভারতে ছেলেরা যখন বড় হয়, এটা শিখিয়েই বড় করা হয় যে বোনের সমস্ত দায়িত্ব তোমার। বোনকে রক্ষা করার দায়িত্বটা যখন হাতে তুলে দেওয়া হচ্ছে, একইভাবে বোন যদি কোনো রকম ভাবে পরিবারের অসম্মান করে তার কোনো চয়েসের মাধ্যমে, তাহলে বোনকে শাস্তি দেওয়ার অধিকারটাও তার। একা একজনের সিদ্ধান্ত তখন থাকছে না, কালচারালি এই সিদ্ধান্তটা চলে আসছে। সেই ছেলেটিও কিন্তু আলাদা করতে পারবে না কোনটা তার নিজের সিদ্ধান্ত আর কোনটা তাকে পারিবারিকভাবে, কোনটা তার সমাজের রীতিনীতির মাধ্যমে সে শিখেছে। আরেকটা সাবসেট আসছে, যেখানে তোমার ধরো কোনো রকম যেমন ধরো যে বাচ্চাটি নিজে খুব কম বয়সে সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হয়েছে, তার অনেক সময় একটা ঝোঁক থাকে, প্রবণতা থাকে কিছু সেক্সুয়াল এক্সপেরিমেন্ট করবার, বা যে মেটেরিয়ালে নিজে এক্সপোজ হয়েছে সেই মেটেরিয়াল অন্যকে এক্সপোজ করবার, যদি সে থেরাপি, কাউন্সেলিং ইত্যাদির মধ্যে দিয়ে না যায়। খুব যে বুঝে করছে তা নয়, ওটাই নর্ম ধরে নিয়ে করছে। একটা নিষিদ্ধ ব্যাপার তো রয়েছে, প্লাস কিছু একটা ঘটছে, কি ঘটছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না, হুম, কিছু একটা ঘটছে। এছাড়া ধরো কোনো রকম মেন্টাল হেলথের ডিসঅর্ডারের ক্ষেত্রে হতে পারে, এই যে আমরা নার্সিসিস্টিক অ্যাবিউজ কথাটা আজকাল ইউজ করি, হুম, টিপিক্যালি এই টার্মটা ক্লিনিশিয়ানরা রিজার্ভড রাখেন যখন নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার ডায়াগনোসড তার ক্ষেত্রে ইউজ করা, যে কারণে আমরা দেখো যে কোনো অ্যাবিউসই সেলফ ফোকাস, রাইট? নার্সিসিস্টিক অ্যাবিউসও, নার্সিসিজম মানে কি সেলফ ফোকাস থেকেই আসছে, বা কি করে তুমি আলাদা করবে কোনটা
নন নার্সিসিস্টিক অ্যাবিউস আর কোনটা নার্সিসিস্টিক অ্যাবিউস একজন লে পার্সনের পক্ষে এটা তফাৎ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, রাইট? তো এই জায়গাটা রয়েছে। আরো একটা সাবসেট যেটা রয়েছে সেটা হচ্ছে দেয়ালে যখন পিঠ থেকে গেছে, আর কোনো রাস্তা নেই, আমি যে কোনো কারণেই হোক আমি আর কোনো রকম ভাবে আত্মরক্ষার কোনো উপায় পাচ্ছি না, এবং সেই ক্ষেত্রে আমি মানে ফিরে মার দেওয়াটা শুরু করেছি। যখন আমি নিজে খুব ইনসিকিউর অবস্থায় রয়েছি, যখন আমি নিজের রাগ সামলাতে পারছি না, তখনও ফিরে এই ধরনের বিহেভিয়ার দেখতে পাওয়া যেতে পারে। মোটামুটি এগুলোই মেন। থ্যাংক ইউ সো মাচ। আর সেকেন্ড পার্ট হচ্ছে তোমার কোয়েশ্চেনের, যেটা আমি একসাথে জুড়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে ধরো অনেকের এই অপশনটাই থাকে না যে তারা থেরাপিস্ট অ্যাক্সেস করবে বা কোথাও বাইরে, যেমন তুমি বললে অনেক জায়গায় কালচারালি আছে, সে হয়তো বেরোতেই পারছে না। তো ঘরে থেকেই, এক্সাম্পল হিসেবে ঘরে থেকেই সে কি স্টেপস নিতে পারে নিজেকে সেফ রাখার জন্য? শুরু করতে হবে নিজেকে দিয়ে। হুম মাথা ঠান্ডা রেখে নিজের উপর বিশ্বাস রাখা যে আমি যে ঘটনাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি আর তার যে প্রতিক্রিয়া আমার হচ্ছে, প্রথমে তো নিজের লজ্জা আর ভয়টাকে পেরিয়ে নিজের অনুভূতিগুলোকে প্রাধান্য দিতে হবে। True. আমি ক্রমশ আমার প্রতিদিন আমার দুঃখে কাটে, আমি এই দুঃখ কাটিয়ে উঠতে পারছি না, এবং তার জন্য আমি বকুনিও খাই, কেননা আমি ক্রমশ ঝিমিয়ে যাচ্ছি, আমার কাজের গতি স্লো হয়ে যাচ্ছে, লোকজনের সাথে কথা বলছি না, এবং সেই নিয়ে আরো ফার্দার আমাকে কথা শুনতে হচ্ছে। এই জিনিসটাকে নিজের ফল্ট ভেবে নেওয়ার প্রবণতা প্রচন্ড বেড়ে যায়, কেননা আমাকে তো বোঝানোই হচ্ছে যে সমস্ত ফল্ট আমার, তাই না? তো অন্তত এই প্রশ্নের জায়গাটা যদি আমি আনতে পারি যে আচ্ছা আমার কেন হচ্ছে, রোজই কেন হচ্ছে, একটুও যদি অনুসন্ধিৎসা জেগে ওঠে, তাহলে কারোর যদি নিজের পক্ষে সম্ভব হয়, ইন্টারনেটে প্রচুর রিসোর্স পাওয়া যায়, এবং বেশিরভাগ এই ধরনের ওয়েবসাইটই এমনভাবে তৈরি হয় যেখানে তারা গাইডও করে যে তুমি সার্চ করলেও তোমার সার্চ হিস্ট্রিতে সেই ব্রাউজার দেখাবে না কখনো। তাছাড়া কোনো এনজিওকে অ্যাপ্রোচ করা যেতে পারে, কোনো চেনা পরিচিত নেইবার বন্ধু যদি কেউ থাকেন যাকে বিশ্বাস করা যায়, তাকে খুলে বলা অন্তত, তাহলে যে ইনফরমেশন আমি নিজে জোগাড় করতে পারছি না সেটা কেউ যদি এনে দেয়, রাইট? অ্যাবিউজ থেকে বেরোনোর ক্ষেত্রে আমি সবথেকে বেশি বলবো, মানে আত্মশক্তির তৈরি করবার পরেই যে স্টেপটা সবথেকে বেশি লাগে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া। এছাড়া সে যে কনটেক্সটেই থাকুক, সেটা স্বামী স্ত্রীর মধ্যে হোক, সেটা ইনলসদের মধ্যে হোক, অফিসে হোক, বন্ধুদের মধ্যে হোক, প্যারেন্ট এবং চিলড্রেনদের মধ্যে হোক, যে কনটেক্সটই তুমি ধরে নাও না কেন, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ছাড়া কিন্তু খুব মুশকিল। একজন সম্পূর্ণ মানুষের কিন্তু নিজের পায়ে দাঁড়ানোটা আগে দরকার যদি সে আত্মরক্ষা করতে চায়। সো ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স হচ্ছে মানে মূল একটা ব্যাপার, যেটা মানে এই অ্যাবিউজিভ সিচুয়েশন থেকে বেরোনোর জন্য। সো আমাদের প্যানেলে তৃষা আছে, আমি আসবো তৃষার কাছে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স নিয়ে কোয়েশ্চেন নিয়ে, বাট তার আগে আমি চলে যাব দেবারতীর কাছে। দেবারতী, তুমি তো লিগাল এনভায়রনমেন্টে রয়েছো, তুমি প্রফেসর অফ ল। এই যে যারা অ্যাবিউজড হচ্ছে তাদের জন্য কি কি লিগাল সার্ভিসেস আছে এবং সেগুলো অ্যাক্সেস করবে কি করে তারা? আর এই যে সেফটি প্ল্যান, মানে কে, মানে ধরো কেউ অ্যাবিউজড হচ্ছে, সে কি রকম সেফটি প্ল্যান পুট ইন করতে পারে যদি সে অ্যাবিউজিভ সিচুয়েশনটাকে বেরোনোর চেষ্টা করছে? কারণ বেরোনোটা তো অত ইজি নয়, জাস্ট হেঁটে বেরিয়ে গেলাম তা তো নয়। Somebody has to be really very safe depending on the situation.
তো তুমি যদি একটু বলো তোমার লিগ্যাল অভিজ্ঞতা থেকে কি কি। দেখো, যেটা অ্যাবিউজ হিসেবে বোঝানো হলো এক্ষুনি, হুম লিগ্যাল দিক থেকে দেখতে গেলে কিন্তু দুটো জিনিস আমরা দেখি। সেটা হচ্ছে whether it is really abuse or not, এবং দ্বিতীয়টা হচ্ছে গিয়ে whether it is like victim, যেখানে whether he or she can access justice. আমরা কিন্তু মানে অ্যাক্সেস এনজিও বা অ্যাক্সেস সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট, এটা তো আমরা নিশ্চয়ই রাখছি, কিন্তু অ্যাক্সেস জাস্টিস, তা এখানে যেটা আমাদেরকে সব থেকে প্রথমে বুঝতে হবে হচ্ছে গিয়ে whether that abuse is acknowledged and recognized by the justice system or the judiciary or the courts, or rather I will say legal environment. এখানে আহ, কিভাবে আমরা জিনিসটাকে দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে, যেটা তনুশ্রী অনেকগুলো বললো, তাদের মধ্যে কিছু কিছু জিনিস যেগুলো রয়েছে লিগালি কিন্তু আমরা সেটাকে দুভাগে ভাগ করে নিই। একটা হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজ, রাদার আমি বলবো তিন ভাগে: সেক্সুয়াল অ্যাবিউজ, ফিজিক্যাল অ্যাবিউজ অ্যান্ড মেন্টাল অর সাইকোলজিক্যাল অ্যাবিউজ। ঠিক আছে, সব থেকে বেশি যেটা অ্যাকনলেজড হচ্ছে সেটা হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজ। আমাদের যে লিগ্যাল সিস্টেম যেটা রয়েছে, সেটা কিন্তু সেক্সুয়াল অ্যাবিউজ ফিজিক্যালি, সেক্সুয়াল অ্যাবিউজ মেন্টালি, দুটোই কিন্তু অ্যাকনলেজ করছে। যখন আমরা এই দিক থেকে দেখতে শুরু করছি, তখন কিন্তু এটাও দেখা যাচ্ছে আমাদের কিন্তু যখন অ্যাবিউজ বলে কিছু লাইক লিগালি আমরা অ্যাকসেপ্ট করছি, সেটা মহিলাও হতে পারেন, পুরুষও হতে পারেন, বাচ্চাও হতে পারে, অ্যাডাল্ট হতে পারে, এবং থার্ড জেন্ডারও হতে পারে। এবার সেখান থেকে বেরোনোর চেষ্টাটা কিভাবে করবে, তনুশ্রীর সঙ্গে আমি সম্পূর্ণভাবে একমত। কোনো না কোনো ভাবে একটা উইন্ডো পাওয়া চাই যিনি অ্যাবিউজড হচ্ছেন। মনের মধ্যে যদি সেটা হতে থাকে দ্যাট আমি ইনফেরিয়ার, আমি অ্যাবিউজড এবং আমি এটার সঙ্গেই চলবো, তাহলে কিন্তু এটার একটা পরিণতি এসে যায়, যেটা তনুশ্রী লাইক একটা হিন্ট দিয়েছে, সেটা হচ্ছে সেলফ হার্ম। তো এই যে সেলফ হার্মটা যেটা যে হচ্ছে, এটাতে না মানে যখন সেলফ হার্ম হয়ে যায়, অবভিয়াসলি এক্সট্রিম যেটা হচ্ছে সেটা হচ্ছে সুইসাইড, অ্যাটেম্পট টু সুইসাইড। অনেক সময়তে এও দেখা যায় নিজেকে দরজা বন্ধ করে রেখে দিচ্ছি, বা আমি যে অ্যাবিউজড হচ্ছি সেটা বাইরের লোক বুঝতে পারছে। সেটা কিভাবে হচ্ছে, তার মানে হচ্ছে বাড়িতে প্রচন্ড চেঁচামেচি হচ্ছে, অথবা বাড়ি থেকে সেই মহিলা বা সেই পুরুষ বা সেই বাচ্চা, সে কখনই তাকে বাইরে দেখা যাচ্ছে না, অথবা এমন ভাবে দেখা যাচ্ছে যে বোঝা যাচ্ছে দ্যাট ইয়েস, হি অর শি ইজ অ্যাবিউজড অ্যান্ড হি অর শি হ্যাজ ফেসড ভায়োলেন্স। সেই জন্য আমাদের লিগ্যাল সিস্টেমে এখন প্রচুর লাইক অনলাইন অ্যাপ তৈরি হয়েছে, যেগুলো কোর্ট অ্যাপ্রুভড, যেগুলো লাইক ল অ্যাপ্রুভ। সেক্ষেত্রে বলা যেটা হচ্ছে যেরকম যে অবভিয়াসলি সেটা একটা মানে কি হোলিস্টিক অ্যাপ, যেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে তোমার সাইকোলজিস্টের একটা ইয়ে দেওয়া রয়েছে, একটা কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া রয়েছে, সেখানে কোর্টেরও কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া রয়েছে। অ্যান্ড এভরিবডি শুড নো, যখন কেউ কোর্টে মানে অ্যাক্সেস টু জাস্টিসে যখন কেউ মানে ইয়ে করছে, সেটা আমাদের মানে কি বলে ই জুডিশিয়ারি যেটা রয়েছে বা ই জাস্টিস সিস্টেম যেটা রয়েছে, ন্যায় বন্ধু বলে একটা ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে, একটা পোর্টাল রয়েছে, সেখানেও গিয়ে কিন্তু দেখতে পারেন যারা অ্যাবিউজড হচ্ছেন, তারাও দেখতে পারেন। সঙ্গে সঙ্গে কিন্তু যখনই সে বলছে যে আমি অ্যাবিউজড হচ্ছি বা আমি ভিক্টিমাইজড হচ্ছি, তাকে কিন্তু সঙ্গে সঙ্গে এরকম একটা মানে প্ল্যাটার দেওয়া হয় যে আগে সাইকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করা হোক, যে সাইকোলজিস্ট লাইক অ্যাপ্রুভড বাই দি লাইক দ্য লিগাল ফ্রেটার্নিটি, অথবা আমি বলবো কোর্ট থেকে বা জাস্টিস এর থেকে, যেটা লাইক জুডিশিয়ারি এর থেকে, যেটা মানে লিগালি সে অ্যাপ্রুভ। এবং তারপরে বলা হবে লিগাল কাউন্সেলিং নেবার জন্য। এই যে লিগাল কাউন্সেলিং এর কথাটা বলছি, এখানে কিন্তু আমরা যারা লয়ার্স তাদেরকে কিন্তু এটা শেখানো হয় যে কোনো যখন কেউ অ্যাবিউজ হিসেবে আসে, তার থেকে কি করে কথাটা বার করা উচিত। মানে যেরকম তনুশ্রী বলছে, অবভিয়াসলি আমাদের চেম্বারে সেই রকম টুলস বা সেই রকম লাইক এরকম কিছু থাকে না যেটা কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট বা কোনো মনোবিজ্ঞানীর ওখানে থাকতে পারে। আমাদেরকে কিছু প্রশ্ন আমাদেরকে শেখানো হয়, যেটা দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি যে ইয়েস, সে অ্যাবিউজড হচ্ছে। এবং তারপরে যেটা আছে, যদি এটা টেলি লাইন যেটা হয় সেখানে যদি হয়, অবভিয়াসলি সঙ্গে সঙ্গে তাকে কানেক্ট করা হয়। কেউ যদি কোনো লয়ার্স চেম্বারে আসেন, আমি যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, ধরুন ধরো কেউ হয়তো অ্যাবিউজড হচ্ছে ইন দ্য ফ্যামিলি সার্কেল,
এবং সেটা মহিলা হতে পারে, সেটা পুরুষ হতে পারে এবং সেটা শিশুরাও হতে পারে। আজকাল তো বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি যেটা বাচ্চারা আসছে, স্পেশালি যারা ম্যাচিওর টিনস, অ্যাডোলেসেন্ট, মানে ম্যাচিওর অ্যাডোলেসেন্টস যারা, তারাও কিন্তু কন্ট্যাক্ট করছে লয়ারের সঙ্গে, কারণ তাদের বাবা মায়ের প্রেশার, স্কুলের প্রেশার, কোচিং প্রেশার তারা নিতে পারছে না। এবং তারা এটা কিন্তু মানে তারা কখনো সাইকিয়াট্রিস্টের কাছে যেতে চাইছে না, কারণ তারা এটা মনে করছে আমি যদি সেখানে যাই তারা তো বলবে যে এরকম বাবা মায়ের সঙ্গে কন্ট্যাক্ট করব, তারা তো বলবে যে কেয়ার গিভারের সঙ্গে কন্ট্যাক্ট করব, সুতরাং আগে আমি পুলিশ অথবা মানে কোর্ট সিস্টেম সেখানে গিয়ে আগে কমপ্লেন লজ করে আসি। সেখানে একটা বিশাল বড় ব্যাপার হয়ে যায়, তোমার অ্যাবিউজার কে, সেটা যখন প্রশ্ন যখন করা হয় না, সেটাতে আমাদের সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানের প্রচুর মানে হেল্প দরকার। কারণ সে কিন্তু অত দূর পর্যন্ত গিয়ে কিন্তু সেই অ্যাবিউজার হঠাৎ একটা ব্যাক স্টেপ নিতে শুরু করে না বলবো না, এবং সেটাতে একটা মানে যে মানসিকতা চলে আসে। তোমাকে যদি বলি, তুমি যদি তাকে বলো, এবং হয়তো সেটা একটা মানে রিফর্মেটিভ রেস্টোরেটিভ জাস্টিসের ওই দিক থেকেই যাচ্ছে, যে তাকে ডেকে শাসন করা হলো, তাকে ডেকে বলা হলো, তাকে ডেকে একটা ওয়ার্নিং দেওয়া হলো, বাড়িতে এসে কিন্তু সেই আবার আমার কেয়ার গিভার, বাড়িতে এসে কিন্তু সেই আমার হাজবেন্ড, অথবা অফিসে গিয়ে কিন্তু সেই আমার বসই থাকবে। সুতরাং হয় সে অফিসে এইচআর কে বলবে একে সরাও, বিকজ শি ইজ এ নটাঙ্কি, শি ইজ এ ড্রামাবাজ এবং সবার সঙ্গেই করবে, অথবা হি ইজ সো অ্যান্ড সো, বাড়িতে কিন্তু আমার উপরে চড় থাপ্পড় সমস্ত পড়বে, কারণ সে কিন্তু বাড়িতে বলবে কেন গিয়েছিলি তুই কমপ্লেন করতে। এটা একটা না সাইকেলের মতো হয়ে গেছে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আম, আমার লাইক ধারণা অনুসারে বা আমার যদি ওপিনিয়ন যদি দেখো, ইটস এ কাইন্ড অফ সাইকেল। ওকে, রাদার আই উইল সে ইটস আ কাইন্ড অফ সার্কেল, যেটাকে আমরা রেস্টোরেটিভ সার্কেল বলেও বলে থাকি। যেরকম আমরা যে চারজন রয়েছে এবং আমাদের পেছনে মানে আমাদের সঙ্গেও যে পুরো বাংলার বধুর টিম আছে, এটাকেও যদি আমরা একটা বলি, কারুর যদি কিছু বলবার থাকে, কারুর যদি কিছু জানবার থাকে, হয়তো এদিক থেকেই উই ক্যান হেল্প দেম টু অ্যাক্সেস জাস্টিস। এবং সেটা কিন্তু পানিশমেন্টের জন্য নয়, সেটা সেলফ অ্যাওয়ারনেস এবং সেটা কমিউনিটি অ্যাওয়ারনেস এর জন্যও হতে পারে। তো এই দিক থেকেও কিন্তু একটা লাইক স্পেশাল দেখা যায়। থ্যাংক ইউ। এন্ড তুমি যে বললে যে মানে ছোটরা, বাচ্চারা, and of course gender is I mean abuse is not gender specific. আজকাল আরেকটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে এই গ্রুপের সাথে যে জেরিয়াট্রিক অ্যাবিউজ ভীষণ ভাবে। তো তুমি কি এই জেরিয়াট্রিক অ্যাবিউজও দেখতে পাও, মানে আসে তোমার কাছে কেসেস? কখনো কখনো আসে, হ্যাঁ। হুম, কারণ মানে এ ধরনের অনেক কেসেসই আমি দেখেছি। হুম, শুধু এটা নয়, আমি আরো অনেক ধরনের অ্যাবিউজ কেস যেটা আমি দেখেছি সে সম্পর্কেও বলতে চাই, যেখানে স্পেশালি যদি বাচ্চাদের সম্পর্কে বলো, মানে মাইনরের সম্পর্কে বলো, ডেটিং লাইক পার্টনার্স অ্যাবিউজ, যেটা তনুশ্রী যেটা বললো, সেখানে কিন্তু তারা মা বাবাকেও বলতে পারছে না, তারা ট্রাস্টেড ফ্রেন্ডকেও বলতে পারছে না, এবং এটা অনলাইন দিক থেকেও হচ্ছে সেটা। এবং সেখানে একটা এই যে আমরা যে এত ডিজিটাল অ্যারেস্ট নিয়ে যে আজকাল যে কথা বলছি না, এটাও কিন্তু এক ধরনের অ্যাবিউজ, এটা আমরা সবাই মানে মানে ইয়ে করতে বাধ্য, অ্যাকসেপ্ট করতে বাধ্য। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে, তারা এমন একজনের সঙ্গে কথা বলতে চায়, সে কিন্তু মানে যে সেই যার সঙ্গে কথা বলবে, হি অর শি ইজ এ ডার্ক ফেসড পার্সন। হুম, তার মানে হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি না, আমি লাইক তাকে আমি কি বলবো আইডেন্টিফাই করছি জাস্ট অ্যাজ এ কাউন্সেলর, এবং শুধু তাই নয়, আমি তাকে ট্রাস্ট করছি যে সে কিন্তু কাউকে বলবে না জিনিসটা। আমাদের সবাই আর কি জানি, স্পেশালি সাইকিয়াট্রিস্ট বা মনোবিজ্ঞানী যারা আছেন, আহ, ডাক্তারও যারা রয়েছেন, তারাও দেখবেন একটা ইয়ে থাকে যেরকম নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, সেই রকম জিনিস কিন্তু এর মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে, যেখানে যে আসছে কাউন্সেলিং নিতে সে কিন্তু আগে থেকে বলে রাখছে, নাইদার আই ওয়ান্ট টু নো হু আর ইউ, নর আই ওয়ান্ট টু টেল হু অ্যাম আই ওয়ান্ট টু টেল হোয়াট প্রবলেম আই এম ফেসিং। এবং যার জন্য এই জিনিসটা এমন হচ্ছে যে এটাতেও কিন্তু যেরকম আমরা বলি না সর্ষের মধ্যে ভূত আছে, এই জিনিসটাতে কিন্তু তাদের আবার অ্যাবিউজ, মানে ইটস সাইকেল এগেন, তাদের কিন্তু আবার অ্যাবিউজ হবে, কারণ যার সঙ্গে কথা বলছে হয়তো সেই যে যে আসছে যে মানে যে কাউন্সেলিং নিতে, সে হয়তো ঠিক করে স্টাডি করেনি যে এরকম যে হি অর শি ইজ নট আ প্রফেশনাল কাউন্সিলর, কিন্তু আমরা শুনবো বলে বসে আছি। এবং এটা আরেক দিক আছে, এটার সমস্ত রকম ভাবে অ্যাবিউজের কথাটা আমি বলছি। আজকাল আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি, মানে ধরো ইনস্টাগ্রাম বলো বা ফেসবুক বলো বা হোয়াটসঅ্যাপেও এরকম প্রচুর রয়েছে, দ্যাট উই ক্যান হিয়ার ইউ, উই ক্যান লাইক কাউন্সেল ইউ,
এবং একটা কনসেপ্ট যেটা রয়েছে দ্যাট মানে লাইক ইউ পে মি ফর হিয়ারিং ইউর স্যাড স্টোরি। এটাতে কিন্তু যে বলছে এটা কিন্তু খুব একটা মানে আমার কাছে এটা একটা ভীষণ নতুন কনসেপ্ট। আগেও এরকম ছিল মানে পাড়াতে মানে দিদিমা ঠাকুমা এদের কাছে গিয়ে আমরা কেঁদে কেঁদে বলতাম। আজকাল সেই জিনিসটাই পেইড সার্ভিস হয়ে গেছে অনেকের কাছে, এবং যার কাছে গিয়ে বলা হচ্ছে সে কিন্তু মানে টাইম মানে ইজ মানি, ওই রকম ইকুয়েশন দিয়ে তুমি আমাকে বলো কি হচ্ছে এবং মাঝে মাঝে আমিও তোমাকে বলবো। আমি এটা এই ধরনের কেসেস আমি দেখেছি যেখানে সে কিন্তু তার সম্পূর্ণ প্রাইভেট বা কনফিডেন্সিয়াল ইনফরমেশন ওপেন করে দিচ্ছে টু এগেন অ্যাকসেপ্ট দ্যাট পার্টিকুলার অ্যাবিউজ, যেটা কিন্তু আবার লাইক রিসাইকেল হয়ে ফিরে আসছে। এই জিনিসগুলো আমাদেরকে মানে সত্যি সত্যি একটুখানি যদি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায় যে হুম। কত ধরনের অ্যাবিউজে আবার কত ধরনের রিসাইকেলড অ্যাবিউজ হতে পারে, এবং তার থেকে বাঁচবার জন্য যেরকম গভর্নমেন্ট অ্যাপ্রুভ, যেমন ধরো আমি গভর্নমেন্ট অ্যাপ্রুভ থেকেই বলছি, আমাদের লিগাল সিস্টেমে একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে ফ্রি লিগাল সার্ভিসেস বা ফ্রি লিগাল এইড। সেটা সমস্ত কোর্টেই, সেটা একদম মানে যে একদম লোয়ার ডিভিশন থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সমস্ত কোর্টেই কিন্তু একটা লিগাল সার্ভিসেস অথরিটির অফিস থাকে। এবার যদি কেউ মনে করেন দ্যাট না আমি কোনো সাইকিয়াট্রিস্টকে চিনি না বা যাব না, বা যদি কেউ মনে করেন দ্যাট আমি পুলিশেও যাব না এবং আমি কোনো ট্রাস্টেড ওয়েবসাইটকেও আমি নিজে ট্রাস্ট করব না, তারা কিন্তু ওখানে যেতে পারেন। এবং সেই প্যানেল থেকে মানে সেটা হচ্ছে কিন্তু কোর্ট অ্যাপ্রুভড প্যানেল অফ সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট, এই এই একটা প্যানেল থাকে। এবং মানে যে যেহেতু এখানে তৃষাও আছে মানে যে অ্যাপ্রুভড প্যানেল অফ লাইক ফাইন্যান্স অ্যাডভাইজার্স অলসো, যেখান থেকে আমরা স্মল হেল্প ফাইন্যান্স গ্রুপের কথা আমরা যেটা শুনে থাকি, সেখানে গেলেও কিন্তু একটা এই ধরনের মানে কি হেল্প পাওয়া যায়, যেটাতে একটা মানে যে একটা প্ল্যাটার পাওয়া যায় যেখানে তোমার মনোবিজ্ঞানী, আইনি পরামর্শদাতা এরা সবাই কিন্তু এক এক করে হেল্প করতে পারেন। এবং সেটাতে মানে যেহেতু এটা ফিজিক্যাল মানে যে লাইক ওল্ড ডেজ এর মতো এটা ফিজিক্যাল, এমন ইয়ে নেই যেরকম যে তোমাকে ওখানে গিয়ে বসতেই হবে। যদি তোমার পছন্দ না হয় ফিরে এসো, তাতে অসুবিধা কিছু নেই, পয়সা তো দিতে হচ্ছে না, কারণ ইট ইজ অ্যাট দি কস্ট অফ দি গভর্নমেন্ট। ঠিক আছে? তো কিন্তু সেখানে গিয়ে কথা বলতে পারো, দু চারজন অ্যাডভোকেটস থাকবেন, তারপরে সাইকিয়াট্রিস্টের কাছেও যাওয়া যেতে পারে। এবং এই যে লিগাল সার্ভিস অথরিটি যেটা হয় এনাদের যে মানে আমাদের যিনি যাকে বলে আমরা যদি বলি বস বলি, হি অর শি ইজ এ সিনিয়র জাজ। তো তার কাছেও কিন্তু অ্যাপ্রোচ করা যেতে পারে, এবং সেটা কিন্তু আমরা যেরকম একটা কোর্টে যাচ্ছি মনে করলেই যেমন একটা মানে যে আদালত কক্ষ বলে আমরা যেটা মনে করি, এটা কিন্তু সেরকম নয়। সেখানে বাচ্চা থেকে বুড়ো যে কেউ যেতে পারে, এবং যে কোনো ধরনের অ্যাবিউজ হলেও কিন্তু যাওয়া যায়। ঠিক আছে? এবং তারা কিন্তু তাদের একটা নিজস্ব পুল অফ রিসোর্স পার্সনস থাকে। তারা কিন্তু যখন দেখেন যে না এটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এটা সামলানোর, তারা কিন্তু ধরো লোকাল যে আছে যে সরকারি হাসপাতাল আছে, মেন্টাল হাসপাতাল আছে, বা আহ, ধরো মানে এমনি যেটা জেনারেল হসপিটাল রয়েছে সেখানেও রেফার করতে পারেন। ম্যারেজ কাউন্সিলর সেখানেও রেফার করতে পারেন, চাইল্ড সাইকোলজিস্ট সেখানেও রেফার করতে পারেন। এই জিনিসটাও কিন্তু অ্যাভেলেবল থাকবে বা আছে। থ্যাংক ইউ সো মাচ দেবারতী। তুমি প্রত্যেকটা যে অ্যাডভাইস দিলে এবং এদের এইগুলো যে অ্যাভেলেবল আছে, এটা হয়তো এটা আমিও জানতাম না, এরকম আমার মতন হয়তো আরো অনেকে আছে যারা কিছুই জানে না যে এই যে সার্ভিস গুলো আছে গভর্নমেন্টের তরফ থেকে, এইগুলো অ্যাক্সেস করলেই সে নিজে বেরিয়ে আসতে পারবে এই সাইকেল থেকে বা এই সিচুয়েশন থেকে। তবে এর মধ্যে আমি একটা কথা বলবো, যারা আজকের অনুষ্ঠান শুনছেন বা দেখছেন, এই যে অ্যাডভাইস গুলো এগুলো কিন্তু সব ইন্ডিয়ার তরফ থেকে, কিন্তু আমরা জানি বাংলার বধূতে অনেকেই আছেন যারা বাইরে, ইন্ডিয়ার বাইরে। তো তাদেরকে আমি বলবো যে আপনি যদি ইন্ডিয়ার বাইরে হন এবং আপনি যদি কাউকে উইটনেস করেন এরকম সিচুয়েশনে যাচ্ছে বা আপনি অ্যাবিউজড হচ্ছেন, then immediately reach out to your local support network or legal system. I mean, পুলিশ হোক যাই হোক আপনার দেশে যা আছে সেটাতে আপনি রিচ আউট করুন। একটা কথা আমি এই এই বিষয়ে একটু বলতে চাই লোপা, হুম, যারা বাইরে থাকেন মানে হুম, এবং তারা যদি মানে ধরো ইন্ডিয়ান কমিউনিটির সঙ্গে তারা যুক্ত হন, তাহলে কিন্তু এমবাসি থেকেও হেল্প পাওয়া যায়। কারণ মানে আমাদের একটা সিস্টেম রয়েছে, লিগ্যাল সিস্টেম রয়েছে। যেমন ধরো যখন এটা অ্যাবিউজটা ভায়োলেন্সের পর্যায়ে পৌঁছে যাচ্ছে, অনেক কেসই আমরা দেখেছি যেখানে ফ্যামিলি ভায়োলেন্স হচ্ছে। সেক্ষেত্রে যেরকম একটা সিনেমা আছে যেটা আমরা দেখেছি, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, রাইট? তো ইফ আই এম কারেক্ট, রাইট?
তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি অনেক সময়তে অ্যাবিউজ, কারণ এটা তো কালচারাল দিক থেকেও একটা মানে অ্যাবিউজ আসে, যে মানে যে ফ্যামিলি সেট আপের মধ্যেও একটা অন্য দেশে গেছে সেখানেও আসে। এম্বাসিতে যদি যোগাযোগ করা হয় তাহলে কিন্তু তারাও কিন্তু মানে অনেক রকম ভাবে মানে যেটা বলছো লোকাল যেটা আছে হুম, সেখানেও যোগাযোগ করিয়ে দিতে পারেন। প্লাস আমাদের একটা সিস্টেম যেটা আমি বলতে চেষ্টা করছি, আহ যদি এটা খুব বেশি মাত্রা হয় এবং সেই পুরুষ বা মহিলা বা বাচ্চা তাকে যদি দেশে ফিরে আসতে হয়, আমি এটা স্পেশালি বলছি যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যেরকম যে খুব কমন জিনিসটা হচ্ছে অ্যাডপশনের ক্ষেত্রে বাবা মা বাচ্চাকে অ্যাডপশন করে নিয়ে তারা বাইরে গেলেন এবং বাচ্চাকে একটু বড় মানে একেবারে বেবি নয়, সে হয়তো অ্যাডজাস্ট করতে পারছে না বা সে মানে যে সেভাবে থাকতে পারছে না, হি অর শি নিডস টু কাম ব্যাক এবং হি অর শি ইজ বিং সাবজেক্টেড টু হিউজ অ্যাবিউজ, সেটা হয়তো বোঝাও যাচ্ছে না। অথবা দেখা যেতে পারে নিউ ব্রাইড, সে ওখানে গিয়ে সে অ্যাবিউজড হচ্ছে, এরকম অনেক কিছুই হতে পারে। সেক্ষেত্রে কিন্তু মানে যে কি বলে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অ্যান্ড দ্য জাস্টিস ডিপার্টমেন্ট, এটার থ্রু দিয়ে কিন্তু সেই ব্যক্তিটিকে কিন্তু দেশে ফিরিয়ে নিয়ে এসে তার যে কেয়ার গিভার তার হাতে হুম, কিন্তু দেওয়া যায়। এবং কেয়ার গিভার মানে কিন্তু ইমিডিয়েট ফ্যামিলি নাও হতে পারে। এখানেও কিন্তু যেটা মানে বিদেশে যেটা রয়েছে যে একটা মানে যে ফস্টার ফ্যামিলি, এখানেও কিন্তু সেই কনসেপ্টটা আস্তে আস্তে জেনারেট হচ্ছে। যদি কারোর এরকম মনে হয় যে নো উই নিড সাম কাইন্ড অফ হেল্প স্পেশালি ফর অ্যাবিউজ, তাহলে কিন্তু আমি বলবো যে এরকম যে অবভিয়াসলি লোকাল নেটওয়ার্ক তো যাবেই, কিন্তু এম্বাসিতেও কিন্তু যোগাযোগ করতে পারো। অ্যান্ড অবভিয়াসলি ইন্ডিয়ান এম্বাসি, যদি আপনারা যদি ভারতীয় হন, হুম। ইন্ডিয়ান এম্বাসি থেকেও কিন্তু যোগাযোগ করি এই এই সমস্ত সুবিধা পাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ। মানে এইটা যে এত ভ্যালুয়েবল ইনফরমেশন তুমি দিলে, আই থিংক যারা শুনছে তাদের অনেকের হয়তো হেল্প হবে। তো আমরা অ্যাবিউজ কি দেখলাম এবং কেন হয়, হাই লেভেল শুনলাম, এবং এর থেকে বেরোতে হলে দুটো জিনিস ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে লিগাল সিস্টেম শুনলাম, দ্য নেক্সট ওয়ান ইজ দ্য ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। তো এবার আমি তৃষার কাছে যাব। তৃষা, তোমাকে আমার প্রশ্ন হচ্ছে যে এই এই যে মানে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, এইটা মানে সিচুয়েশনটাকে কতটা এফেক্ট করে বা প্রভাবিত করে? আমরা সবার কাছে শুনলাম, তনুশ্রীও বলল, দেবারতীও বলল ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স খুব দরকার। কিন্তু তুমি যদি একটু বলো যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা হাউ ডাজ ইট এফেক্ট, অর হাউ ডাজ ইট এফেক্ট দ্য সিচুয়েশন or the victim or help the victim? Sure. Thanks, Lopa. So, financial independence ওয়ার্ডটাতেই আমরা বুঝতে পারি যে ইটস রিলেটেড টু ফিনান্স। নাও ফিনান্স ক্যান বি দ্যাট সাপোজ আই এম দ্য পারসন হুম আই এম টকিং অ্যাবাউট। আমি one is that I'm earning in a earning phase, or one is I'm not earning. So I become financially dependent on my spouse. So the entire, so if the this is per se the violence, the I will not say violence, a domestic violence kind of, or a domestic abuse happening is what I'm talking about. Hmm. Now financial dependency তখন আসে যখন one in the among the couple is working and the other person is a homemaker. So entire decision taken, which I'll say is that entire investment done, or entire insurance for the future, or the kids in the family, their education, everything is taken by the person who is earning, because that's the person who is the bread earner and that's how the income to the family is coming in. Now a situation, a couple মাঝখানে, if there is a abuse happening and the person, the victim, wants to come out of the relationship, then he or she will definitely think twice, or rather will be very much this will be a very vital aspect to whether they would want to move out of the relationship, because the person who is the victim is not financially independent. Now, if I say the lady is in this scenario, she jodi want to move out of the relationship, তার নিজের earning নেই, তার কোনো financial planning করা নেই, she would definitely think that where will I go now? আমার
next step, my next life, who will take care of it? How will I survive? Or how will my kids be taken care of? Different questions come into the mind. And in fact, this is the reason why many of the victim uh, just adjust or compromise in the current scenario, which leads to further problems, which Danushri and Debati has come out with laws and the legal implications of it. Sejonde, what we do as financial advisors, we when I talk about a financial independence or a financial scenario, or a scenario wherein it's not a gender based thing. It's one that every person, whether it's me or you, need to think that what will happen in the future, 5 year down the line, 10 year down the line, or my retirement phase, if I am not well planned on my financial investments. One is that I'm earning. Today I'm earning because I'm able to earn, and I am spending. So there's a very big formula in general which we follow, which is called 4321. So that's a numerical formula which we follow in the financial aspect. Now, when I say it's a 40% of your income is taken as your expenses. It's there. My home loan is running, my kids needs to be taken care of, my other expenses, my domestic health, my needs, my luxury, my necessities, everything come under that. Now, 3 stands for 30%, which needs to go on your housing. So if I've taken a house, or I'm planning for a house, so those planning should go, 30% of your income should go there. 2 is 20% of your income needs to go on your savings and investment. সেভিংস একটা আমরা যেটা বলি সেটা হচ্ছে যে সেভিং অ্যাকাউন্টে টাকা পড়ে আছে, but how much interest is it giving to you? And second is the investment. Now, if I have a X amount, how better can I place it safely or a little aggressive in thought taken, and multiply it, because money multiplies money. So that's the planning which I do with the 20% of my income. And the rest one, the last point, the 10% goes to my insurance. So insurance is an aspect that takes care of my gray days, which the incidents which happened to me, which are not foreseen, which are not calculated, which we were not aware of. So during those days, that support comes from insurance part. It can be medical insurance, it can be your home insurance, it can be your car insurance. Why do we do all this aspect? So it comes into that. This is a general kind of a formula which we tell all the clients or the investors who intend to secure their future through financial person. So yes, if I just sum it up, the answer to your question is financial independence is very important for both, even if the scenario where we are discussing today, wherein abuse is happening and the victim needs to take a step for him or her to conclude that how does it happen, how does the coming out of the abusive relationship, what all calculation needs to be taken. So for that, he or she has to be financial independent. Having said that, it's not that I'm a doctor and I'm just giving the victim a pill which he or she has it, and the very next moment the disease is gone. It's a process. And when you call yourself financially independent, that's a state which you reach after a process which you have planned much before then reach into the scenario. Thank you, Trisha. So this is more from আমি আগে থেকে কি করে plan করব. I should Yes. plan my financials in a way that যখন আমি কোনো সিচুয়েশনে পড়ব, that money would be helping me. But another scenario where, say, for example, I have not done any financial planning. The victim has not done any financial planning. She's not that, he or she is not aware enough or educated enough to do any kind of financial planning. And when they try to come out of the situation, are there any financial institutions or I would say help
assistance দেবে যেগুলো, are there anything there that you can share with us? So Lupa, what happens is when you are saying that the victim is out of that relationship, so it will be a legal method way that he or she will attain to. So our law is such that I'm sure Debati will agree to, that whenever a relationship, if I'm talking about a marriage is like, the person who is the victim wants to come out of the marriage, so and he or she is not earning, the other person who was there is earning, so there is some portion of penalty or a lifestyle income being paid to the person who is not earning. That's a medium, that's a adjustment done by the law to protect financially the other person. So normally this is what happens. In that case, there are these financial institutions, the certified advisors like us, who guide these victims, these people who have come out of this relationship. Because a financial planning can be done only if there is a finance available. So True. I can give you an advice only when you say that, Trisha, I have X amount. Then I can tell you which all methods to be done, which all products to be taken to take care of your near needs, your future needs, your horizons, depending upon your appetite, and how can you multiply that or make it a investment wherein you get that monthly income which has suddenly stopped because you have come out of that that arrangement which you had earlier. So there are certified institutions, non-banking finance corporations. There are banks who do it. There are advisors, investment advisors, certified ones I'm talking about, because you'll find empty number coming and giving you advices. But there are certified advisors who can plan your entire finance prospect, and by product wise, by taking care of your needs, and give you the entire profiling done so that it can help you come out of this scenario and start earning through your finance itself. Thank you, Trisha. Very important scenario, another scenario. So if the person is in a family where all the accounts, lockers, everything is joint. So how can that, I mean, how do you handle those situations? Because that's something একজন মহিলা বা একজন পুরুষ যখন একটা ধরো ম্যারেজে, let me take that as an example, একটা ম্যারেজের থেকে বেরোচ্ছে and they have the lockers and then insurances and bank accounts in jointly. তাহলে সেইখান থেকে কি করে সেই জিনিসটাকে আলাদা করবে বা what steps can you take? Okay. So when it comes to banks, saving accounts and lockers, so RBI has set policy. When it comes to investments, SEBI has set policy. These are the regulatory bodies. Now, when there are three kind of scenario. One is single investor. Suppose X and Y were the the couple in the relationship, and X used to invest on his or her name, keeping Y as a nominee. So in that scenario, what happens? That's a single investing with the other person as nominee. In that scenario, what happens? The person who is investing, X, has all the rights to call. So, he or she can come out of the investments, take the money off, keep it invested without, and at the same time can take off, delete the nomination name or change the nomination name. So that is one very extreme kind of a scenario. Second comes a scenario wherein it is either or survivor. So, I and my spouse, we have done an investment wherein it's an either or survivor mode, both in accounts or investment documents. In that case, what happened? If till the time I'm alive, I'll be the beneficiary. After me, the second person can take the call. Or any one of us can exit from the plan saying that, it was either or survivor, mutual verbal kind of a
the discussion can happen. There is nothing legally impact onto it. But when the scenario which you gave is a joint one, Hmm. so there are many scenarios wherein the husband wife, because since we are talking about this, it doesn't imply to a minor, because financial planning doesn't imply to a minor and the guardian. So when in case of husband wife, if both are it's joint investment, then this outcome will be that both need to sign on it for an exit or for entry. So that's the policy says. Now, in such scenario, when a separation happen, again, I would say legal comes into place. The judge, the law takes the call how the division of money will happen since it's a joint investment. But if in that scenario among the both, if one was earning, so it's and that person's PAN card is involved to it, so it's very prominent that the one who has been earning the money was all his or her, and that's how the return has been made. So the return also goes to his or her. So it all depends what the law takes a call. So now to avoid this, what we do as a practice, whenever I am interacting to a investor, if he or she wants to do it in a joint thing. So we give them an option that do it a single investment because that's simple in terms of documentation, in terms of all policies to follow. Suppose X wants to do the investment, let X do it and keep Y as nominee. So in that scenario, at times it's taken care of. So this is case to case that we do. But as an advisor, as a financial advisor, I cannot go ahead and give them legal advice. True. Since I'm not certified for that. But we give them these options which can avoid. So I can give you a live example. When I was a branch manager in one of the bank, so we had a case wherein it was a joint account of husband and wife. Now they were undergoing all these issues and they decided to separate. So we had all the legal help to be taken to divide the money, and accordingly we were told by the court that it needs to be 60:40 ratio and division need to happen. So in that case, banks or the finance institution strictly follow what the law tells us to do. Because I again sum it up and say one thing that when the situation has happened at that point of time, financial advisor cannot do much to change the scenario. So when you talk about financial independence or financial, the process, the investments process, it starts way ahead. It needs to Right. be treated as a precaution and not as a cure. Okay. Thank you so much, Trisha, for all the valuable information. এবং আশা করি আমাদের আজকে যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন, যারা এই অনুষ্ঠানটি দেখছেন, they're getting all the valuable information from all three our panelists, guest panelists. These are, there were many points that you guys mentioned. I had no idea about this. So this is more of an awareness that we are trying to do from Banglar Bodhu. Now, I would go to Devaruti, Torusri, and Trisha for their closing comments or question. And Devaruti, closing question for you is যে কেউ কিভাবে অ্যাবিউজ ছেড়ে যাওয়ার পরে তাদের লাইফে সেলফ কনফিডেন্সটা তো আমরা বলছি যে ভীষণ ভাবে দরকার, সে নিজেকে কিভাবে আবার পুনর্নির্মাণ করবে? লিগ্যাল সাইড থেকে কোনো হেল্প হয় কি যে তাকে আবার রিহ্যাবিলেট বা রিএস্টাবলিশ করার জন্য? নিশ্চয়ই। এটাতে কিন্তু আমাদেরকে আবার একটা জিনিস দেখতে হবে যে হোয়াট কাইন্ড অফ অ্যাবিউজ ইট ওয়াজ। যেমন ধরো এটা যদি ফ্যামিলি অ্যাবিউজ হয় তাহলে যেটা তৃষা বলল, দ্য ল অ্যান্ড অলসো দি কোর্ট উইল টেক আ স্ট্যান্ড যে মহিলাটিকে, অথবা এখন কিন্তু পুরুষের উপরেও হয়েছে যে যে ইফ ইট ওয়াজ অ্যান অ্যাবিউজিভ ফ্যামিলি ডোমেস্টিক রিলেশনশিপ, তাহলে কে কাকে মেনটেনেন্স দেবে, কার ভাগ্যে কতটা বা কার ভাগে আর কি কতটা প্রপার্টি আসবে, এবং যে কিভাবে যাকে বলে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স যাবে, সেটা একটা ফর্মুলা অনুযায়ী, এবং সেই ফর্মুলাটা কিন্তু কোর্ট হ্যাজ টু নো
ফ্রম বোথ দ্য পার্টিস, যে মানে কে কতটা আর্নিং করছে, কার কতটা নিড আছে, সেটা হিসেবে দিতে হবে। এবং দ্যাট এক্সিকিউশন পার্ট, তাতে কিন্তু কোর্ট মনিটর করবে যে কার কতটা মানে পাচ্ছে। আহ যদি মহিলা বা পুরুষ, আমি মহিলার কথাই বেশি বলছি, কারণ এক্ষেত্রে আমরা দেখেছি যে এরকম দ্য ওম্যান বেসিক্যালি সাফার্স, যেটা তৃষা নিজেও যেটা বললো, যে এরকম অনেক সময়তে দেখা যায় যে মহিলারা হয়তো স্বনির্ভর নন। সেক্ষেত্রে কিন্তু একটা পাথওয়ে আছে যেখানে ধরো যদি সেই মহিলাটি নিজের পায়ে দাঁড়াতে চায়, and she is requesting again, like to free legal services to the court, that আমাকে এভাবে কিছু করা হোক, তাকে ডাইরেক্ট করা হচ্ছে যেতে পারে যে মানে যে অ্যাজ এ ওম্যান ইউ ক্যান গো ফর সাম কাইন্ড অফ লাইক বিজনেস লোন অর সামথিং, যেটা তোমার হয়তো, সেটা তৃষা সব থেকে বেশি ভালো বলতে পারবে, সাবসিডাইজড রেটে সেই লোন দেওয়া হোক এবং মানে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সেটা চেষ্টা করা হোক। এবার আসছি, যখন দেখা যাচ্ছে যে এরকম যে কোথাও ওয়ার্ক প্লেস অ্যাবিউজ হয়েছে, হুম। তার জন্য প্রচুর মানে একটা অবভিয়াসলি একটা স্ট্রেংথ দরকার, যেখানে আই নো সেই ওয়ার্ক প্লেস অ্যাবিউজ আমি যদি কমপ্লেন করি, এইচআর, স্পেশালি এটা আমি বলছি প্রাইভেট অর্গানাইজেশনে, এইচআর কিন্তু আমাকে নাও রাখতে পারে, কারণ সেটাই বলছি, আই এম নটাকি, আমি ড্রামাবাজ, কারণ আমার সঙ্গে কারোরই সেই কম্প্যাটিবিলিটিটা আসছে না। সেক্ষেত্রেও কিন্তু এটা দেখা যায় যে আমি যদি রিজাইন করে অন্য জায়গায় যেতে চাই, তাহলে যেন আমার পেছন পেছন সেই শ্যাডোটা না যায় যে আই ওয়াজ বিং অ্যাবিউজড অ্যান্ড আই হ্যাভ কমপ্লেন। সেদিক থেকে দেখতে গেলে কি হয়, একটা সার্টিফিকেট দিতে হবে ফ্রম দ্য প্রিভিয়াস অর্গানাইজেশন দ্যাট ইয়েস আই হ্যাভ ওয়ার্কড দেয়ার অ্যান্ড আই এম লিভিং অন মাই ওন ফর সাম বেটার চয়েস। যদি এটা না হয়, তাহলেও কিন্তু আমাদের একটা লিগাল মানে একটা রাইট আছে, যে আমার যে পুরোনো অর্গানাইজেশন যেটা আছে, সে কিন্তু আমাকে বলছে দ্যাট মানে ইয়েস ইউ হ্যাভ ওয়ার্ক ফর আস। টার্মিনেশন আলাদা জিনিস, এবং এটা যদি একটা ইলিগাল টার্মিনেশন হয় বা যদি একটা আনএথিক্যাল টার্মিনেশন হয়, তার এগেনস্টেও কিন্তু আমাদের বেশ কিছু রাইটস রয়েছে। এবার আসি বাচ্চাদের ক্ষেত্রে, when it is a pediatric বা when it is a like child abuse, সেক্ষেত্রে তো রিহ্যাবিলিটেশনের প্রচুর মানে অপশনস রয়েছে, যেরকম মহিলাদের জন্য রয়েছে। ইফ ইট ইজ আ ডোমেস্টিক ভায়োলেন্স ইনসাইড দ্য ফ্যামিলি, যেখানে বাচ্চাটি তার নিজের বাবা মাকে কেয়ার গিভার হিসেবেই জানে, সেখানে যদি অ্যাবিউজ হয়, তাহলে কিন্তু আমাদের এখানে ইন্ডিয়াতেও কিন্তু এখন লাইক ফরেনের মতো তাকে কিন্তু সেই একটা অ্যাবিউজিভ স্পেস থেকে তুলে নিয়ে এসে একটা সেফার স্পেসে রাখবার কিন্তু ব্যবস্থা জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অ্যাক্টেও বলা হয়েছে, এবং পক্সো অ্যাক্ট, যেখানে এটা সেক্সুয়ালি অ্যাবিউজ চলছে। এবং এটা কিন্তু সব থেকে বেশি দেখা যায় সে যদি স্কুলে অ্যাবিউজড হয়, সেটাতে কিন্তু একটা রয়েছে, যেরকম যে স্কুল কমিটিকে বা স্কুল ম্যানেজমেন্টকে কিন্তু এটাতে দোষী সাব্যস্ত করা হবে, এবং বাচ্চাটিকে কিন্তু কোনো মতেই বলা যাবে না দ্যাট হি অর শি ওয়াজ বেসিক্যালি টু বি ব্লেমড ফর হোয়াট এভার হ্যাজ হ্যাপেন টু হার অ্যাজ এ ভিকটিম অর অ্যাজ আ লাইক অ্যাবিউজড চাইল্ড। সেক্ষেত্রেও কিন্তু রয়েছে, এবং এটাও বলা হচ্ছে, যদি সেই বাচ্চাটি স্কুল চেঞ্জ করতে না চায়, কারণ হতে পারে তার হয়তো সেই স্কুল এনভায়রনমেন্ট ভালো লাগছে, বাট দ্য টিচার ইজ ফল্টি টিচার, তাহলে কিন্তু সেই বাচ্চাটির রাইট আছে সেইখানেই থাকবার, বাট দ্যাট ফল্টি টিচার অথবা ফল্টি ম্যানেজমেন্ট তাকে কিন্তু একটা মানে যে করতে হবে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আমাদের কাছে ল আছে ফর রিহ্যাবিলিটেটিং দ্য অ্যাবিউজড পারসন টু গিভ আ স্ট্রেংথ ইন ক্যাশ অ্যান্ড কাইন্ড বোথ। এবং এটাও কিন্তু বলা হচ্ছে যাতে করে মানে যে মনিটরিং সিস্টেম যেটা তৈরি হচ্ছে, যে অ্যাবিউজড হচ্ছে, সে যাতে আর বারবার যাতে অ্যাবিউজড না হয়, যাতে করে এগেন, কারণ এটা তো একটা লাইক মেন্টাল স্টেটাসও তো একটা করছে, যেটা তনুশ্রী বলেছে, যে সে যাতে এমন ভাবে আবার সেদিকে ফিরে না যায়, যাতে করে সেলফ হার্মটা কিন্তু আবার হবে। কারণ এটা একটা জিনিস খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে গিয়ে, যদি কখনো কোনো অ্যাবিউজড পারসন সেলফ হার্মের চেষ্টাও করেন, তাহলেও কিন্তু আমাদের যে জাস্টিস সিস্টেম রয়েছে, সে কিন্তু দেখবে মানে যে জাস্টিস সিস্টেমটা দেখবে যে কিসের জন্য সে সেলফ হার্মের ওই স্টেপটা নিচ্ছিল। সুইসাইড যদি হয়ে গিয়ে থাকে, তাহলে কি কারণে হয়েছে, এবং যদি অ্যাটেম্প্ট টু কমিট সেলফ হার্ম, তাহলে কিসের জন্য হচ্ছে, সেটাও কিন্তু ইনভেস্টিগেট করে বের করা যাবে। এবং ভিকটিম ব্লেমিং যদি কেউ করতে চায়, সেটা যদি পুলিশও হয়, তাকে কিন্তু মানে আলটিমেট কিন্তু সাসপেনশন অথবা রিমুভাল তারও কিন্তু ব্যবস্থা রয়েছে। সুতরাং অবভিয়াসলি উই হ্যাভ রাইটস অ্যান্ড দেয়ার আর লিগাল অপশনস ফর রিহ্যাবিলিটেশন অফ দি অ্যাবিউজড পারসন। সেটা খালি আমাদেরকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, এবং তুমি যদি অ্যাওয়ার্ড হও, তাহলে ইউ হ্যাভ টু ইউজ ইয়োর পাওয়ার টু হেল্প দি আদার অ্যাবিউজড পারসন। রাইট, ইন্টারেস্টিং। মানে এই যে তুমি বললে ওয়ার্ক প্লেসে যে লেটার ফ্রম প্রিভিয়াস অর্গানাইজেশন, মানে আই উড সে প্রবাবলি 90% লোক জানেই না যে এটা করা যায়। সো দেয়ার আর রিসোর্সেস, লিগাল রিসোর্সেস টু এম্পাওয়ার আস। থ্যাংক ইউ দেবারতী।
Very quickly, I'll go to Trisha on যে এই যে দেবারতী বললো যে রিহ্যাবিলিটেশনে ধরো আজকে I will take মহিলা বা পুরুষ যে বেরিয়ে আসছে তার রিহ্যাবিলিটেশনের জন্য সে হয়তো নতুন বিজনেস কিছু চাইছে বা কিছু স্কিল ডেভেলপ করতে চাইছে। Are there any financial support provided to empower them or help them? Yes, there are definitely. So our government has started many kind of startup loans. There are private investors who come into this arena and arrange for the loans for startups. So this is I'm talking about anyone who wants to become an entrepreneur, wants to start something of his or her own. So a help we get from PSU banks, we get from many banks. We say, as I said, many private investors are there who get into this. আমরা আজকাল দেখছি যে নতুন স্টার্টআপ শুরু হচ্ছে in a span of 4 years they're able to come up with their IPO, they're able to list their company. So that's a kind of growth that we're seeing in our economy which is happening. How? Because of all this support available. Apart from this, just to give certain financial literacy, many of the advisors, like if I give you an example, I myself conduct many conferences, many in-person meetings with groups, just to give the awareness of financial literacy. We call it a financial literacy awareness. যেটাতে we are very specifically mentioning যে কিভাবে কোন steps নিয়ে you can actually go ahead and just change your lifestyle, just forget what was past, just look forward for future and run your current stage in a proper systematic way. So for that awareness and that knowledge is very imperative. So just to sum it up, yes, there are helps, there are all kind of facilities available. We just need to go and reach to the right person. So to all our viewers, to all our panel, any help, any more queries is required, so I am available. I can get you in touch with the the required institutions or something which is above than my person. So that is it. Thank you so much, Trisha, for your valuable information. তনুশ্রী, তোমার কাছে আসছি ফাইনালি। পুনরুদ্ধার প্রক্রিয়ায় এই কাউন্সিলিং বা থেরাপির ভূমিকাটা কি, এবং তুমি যদি এর মধ্যে বলে যে anything else that might be needed while exiting an abusive relationship, what should the person be careful about? তোমার ক্লোজিং কমেন্টস। অধিকাংশ ক্ষেত্রেই কি হয় জানো, হয় বেরোনোর রাস্তা খুঁজে না পাওয়াই হোক, অথবা আমি অ্যাবিউজড হচ্ছি এই সত্যিটাকে স্বীকার করাই হোক, যে কোনো কারণেই হোক, সাহায্য তখন গিয়ে চায় যখন দেয়ালে পিঠটা একদম ঠেকে গেছে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয় একটা ইম্পালসিভ মুভমেন্ট। এবার কারোর সেখানে ফাইন্যান্সিয়ালি সে ইন্ডিপেন্ডেন্ট আছে কি নেই, লিগালি কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আর লিগাল প্রসেস একটা অসম্ভব লং প্রসেস। তুমি এখানে এদেশে থাকো বিদেশে থাকো, ডাজন্ট ম্যাটার, ইটস আ লং প্রসেস, যার মধ্যে দুটো জিনিস আছে। এক হচ্ছে তোমাকে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট থাকতে হবে ওই টাইমটাতে, কারণ ন্যাচারালি তোমার জীবনযাত্রা যদি তোমার অ্যাবিউসারের উপর ডিপেন্ডেন্ট হয় ফাইন্যান্সিয়ালি, তাহলে সে তো তখন আর করবে না, তোমাকে নিজে করতে হবে। দ্বিতীয়ত, এগুলোর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা মামলা। গায়ে হাত তোলার একটা মামলা, বিয়ে ভাঙার একটা মামলা, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স জোগাড় করার একটা মামলা, মানে ভেবে দেখো অতগুলো প্রসেস চলছে, যার প্রত্যেকটা এভিডেন্স বেসড, মুখের কথায় কিন্তু হয় না। এগুলোর প্রত্যেকটার এভিডেন্স কোর্টকে দিতে হবে, জমা করতে হবে। সো ইটস আ হোল প্রসেস। ইম্পালসের মাথায় প্রথম রিপোর্টিংটা হলো, তারপর কি হয়, এবার দেবারতীদি যেটা বললো, এগিয়ে এবার আমি পেছোতে শুরু করলাম, ব্যাক ট্র্যাক করতে শুরু করলাম। কি হলো, আবার অ্যাবিউসের সাইকেলটা শুরু হলো। কোনো রকমে বেরিয়ে তো গেলাম,
কিন্তু আমি এখনো অবধি পুরোপুরি নিজের সাথে বসে নিজের বোঝাপড়াটুকু করিনি। তাহলে কি হবে, আমি আবার সেকেন্ড পারসন এমনই চুজ করব যে একই ধরনের বা অন্য ধরনের অ্যাবিউজ করবে। এই ঘটনাও ঘটে থাকে এবং এই সাইকেল চলতেই থাকবে। যে কারণে প্রথম যে জায়গাটা ভীষণভাবে দরকার, সম্ভব হলে ওই সেই শেষ ইনসিডেন্ট অবধি জিনিসটাকে এগিয়ে না নিয়ে যাওয়া, যতটা সম্ভব বাই আউট টাইম ফর ইয়োরসেলফ। যে টাইমে তুমি নিজেকে সাইকোলজিক্যালি একটা স্ট্রং পজিশনে নিয়ে যাবে, ফাইন্যান্সিয়ালি একটা স্ট্রং পজিশনে নিয়ে যাবে। তুমি শুধু অ্যাবিউজ থেকে বেরোচ্ছ না, তুমি নিজের জন্য একটা নতুন জীবন তৈরি করছো, এই চেতনাটা যেন থাকে। যদি তুমি সেটা না করতে পারো, এই মামলা, হইচই, রিপোর্ট, অন্য প্রফেশনালদের হেল্প, ব্যাপারটা ওই অবধিই থেকে যাবে। সবাই কিন্তু তোমাকে সাহায্য করতে এগিয়ে আসছে, কিন্তু আসল কাজটা তোমাকে নিজে করতে হবে। এই চেতনাটুকু থাকতে হবে। নিজের জীবনের অধিকার যদি এই ফেজেও আমি আরেকজনকে দিয়ে দিই, তাহলেও অ্যাবিউসের সাইকেল থামলো না। ওটার আমার জীবনের নিয়ন্ত্রণ আরেকজনের হাতে রয়েই গেল, রাইট? সো আগে নিয়ন্ত্রণটাকে নিজের হাতে নিতে হবে। এই পুরো প্রসেসে সাইকোলজিস্টেরও ভূমিকা তোমার একজন হেল্পারের মতোই। সে তোমাকে অ্যাবিউসের সাইন চিনতে শেখাতে পারে, সে তোমাকে দেখাতে পারে যে তুমি নিজের ক্ষমতাগুলো হয়তো যেগুলো দেখতেই পারছো না, সেগুলো তোমাকে দেখিয়ে দেওয়া, তোমার স্ট্রেংথ কি সেগুলো বুঝিয়ে দেওয়া, কোন কোন জায়গায় তোমার কি কি স্কিল লাগবে, সেটা অ্যাসার্টিভনেস স্কিল হোক, নেগোশিয়েশনের স্কিল হোক, সেটা তোমার জীবনে কি করে ডিসিশন নেব আমি এক একটা নিজের উপর আস্থা রেখে, সেই স্কিল হোক, সেই স্কিল টিচিং এর জায়গাতেও থাকতে পারে, সাপোর্টের জায়গায় থাকতে পারে। কিছু ক্ষেত্রে অ্যাবিউজ ঘটে থাকে প্যাটার্নের উপর, এই প্যাটার্নগুলো চিনতে শেখা। আমি হয়তো বারবার এমন একজনের ডাকে সাড়া দিচ্ছি যে ইমোশনালি আমার কাছে অ্যাভেলেবল নয়। কেন? কেননা আমি বড়ই হয়েছি ওরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে। তাহলে আমি ওই প্যাটার্নটাকে যদি আমি হিল না করি, তাহলে আমি বারবার ওই একই প্যাটার্নে সাড়া দেব, তাই না? এই পুরো জায়গাটাতে কাউন্সেলিং থেরাপি অনেকটা কাজ করে, যেটা হচ্ছে পুরোটাই সেই মানুষটাকে দাঁড় করানো। আরেকটা জায়গা থেকে যায়, তুমি যেটা রিহ্যাবিলিটেশন বললে। একটা মানুষের জীবনের অনেকগুলো অ্যাসপেক্ট আছে, এটা তো তার লড়াইয়ের জায়গাটা, কিন্তু এটা যেন গোটা জীবনটাকে গ্রাস না করে। এছাড়াও একটা মানুষ তার দৈনন্দিন জীবনে কি করে থাকে? সে টাকা রোজগার করে। কেন করে? যাতে সে একটা সুস্থ পরিবেশে থাকতে পারে। তাহলে নিজের চারপাশে একটা সুস্থ পরিবেশ তৈরি করা। আমি একটা ঠিক মতো অ্যাকোমোডেশনে থাকি, আমার একটা সোশ্যাল সার্কেল রয়েছে, গল্প করার মতো বন্ধু রয়েছে, কোনো সামাজিক জীবনযাপন করবার মতো একটা জায়গা রয়েছে, মনের দুঃখ হলে কথা বলবার একটা জায়গা রয়েছে। আমি কিছু শিখি অবসর সময়ে, কিছু সময়ে আমি তোমার শখের নানা রকম চর্চা করি। কোথাও আমার স্পিরিচুয়াল বিলিফ আছে, সেইটা প্র্যাকটিস করবার একটা জায়গা আছে। স্বাস্থ্যর চর্চা করি আমি। নিজের স্বাস্থ্যের শারীরিক হোক, মানসিক হোক, নিজে খেয়াল রাখি। অ্যাবিউজ কিন্তু অনেক সময় এই দুক্ষেত্রেই প্রচণ্ডভাবে প্রভাব ফেলে যায়। তাহলে সেটাকে আবার রিস্টোরেশনের জায়গায় আনা। এইরকমভাবে মানে ওয়েলবিইংটা শুধু একটা দিকে নয়, অনেকগুলো ক্ষেত্রে ছড়িয়ে আছে এবং তার প্রত্যেকটাতে আমাকে নজর দিতে হবে যদি আমি একটা সুস্থ জীবন যাপন করতে চাই। থ্যাংক ইউ তনুশ্রী। আমাদের আজকের অতিথিদের তাদের ভ্যালুয়েবল টাইম আর ইনফরমেশন শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের মনোজীবনের সিজন 1 এর এটা হচ্ছে আমাদের লাস্ট এপিসোড। আমরা আবার আসবো আরো অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যেগুলো আমরা ডিসকাস করব। মনে রাখবেন, আপনি বা আপনার পরিচিত যদি কেউ অ্যাবিউজড হচ্ছেন বা আপনি উইটনেস করছেন যে কেউ অ্যাবিউজ হচ্ছে, প্লিজ এই যে ইম্পর্টেন্ট যে সমস্ত কি বলবো যে লিগ্যাল বা ফাইন্যান্সিয়াল হেল্প আছে সেগুলোকে অ্যাক্সেস করুন, তাকে এম্পাওয়ার করার চেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।